ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সিদ্ধান্তহীন ট্রাম্প, হরমুজে মার্কিন অবরোধ শিগগিরই প্রত্যাহারের ঘোষণা। ওয়াশিংটনের কাছ থেকে কথা নয়, কাজে প্রমাণ চায় তেহরান। চুক্তির তোয়াক্কা না করে লেবাননের আরও ভেতরে প্রবেশ ইসরায়েলি সেনাদের, হামলায় একদিনে নিহত 5। গাজায় দখলদার বাহিনীর আক্রমণে শিশুসহ 10 জনের প্রাণহানি। রাশিয়ার ড্রোনের আঘাতে ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ায় আহত 2। প্রতিক্রিয়ায় দেশটিতে রুশ কনসুলেট বন্ধ ঘোষণা। যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি মস্কো, দাবি পুতিনের। এবং ভারতের পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, 8 জনের প্রাণহানি, আহত বেশ কয়েকজন। কলকাতায় অর্ধশতাধিক গাছ উপড়ে পড়ায় রাস্তায় দীর্ঘ যানজট। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চুক্তিতে এখন অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, হরমুজ প্রণালীতে দেয়া মার্কিন অবরোধ শিগগিরই তুলে নেওয়া হবে। এদিকে চুক্তি না হলে যে কোনো মুহূর্তে ফের যুদ্ধ শুরুর জন্য পেন্টাগন প্রস্তুত বলে সতর্ক করেছেন মার্কিন সমরমন্ত্রী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মৌখিক আশ্বাসে বিশ্বাসী নয় ইরান, বরং ওয়াশিংটনের বাস্তব পদক্ষেপ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সাফ জানিয়েছে তেহরান। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাবিত চুক্তির বিষয়ে শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে রুদ্ধদ্বার বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা 2 ঘণ্টা ধরে চলে উচ্চ পর্যায়ের আলোচনা। তবে প্রস্তাবের চুলচেরা বিশ্লেষণের পরও আসেনি কোনো সিদ্ধান্ত। বৈঠকের আগে ইরান ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প। তুলে ধরেন যুক্তরাষ্ট্রের শর্তগুলো। লেখেন, ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না। মার্কিন হামলায় মাটির নিচে চাপা পড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বা নিউক্লিয়ার ডাস্ট সম্পূর্ণ ধ্বংস করা হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং ইরানের সঙ্গে যৌথ সমন্বয়ে যুক্তরাষ্ট্র এই কাজ করবে। ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালী কোনো ধরনের শুল্ক বা টোল ছাড়াই সব আন্তর্জাতিক জাহাজের জন্য অবিলম্বে উন্মুক্ত করে দিতে হবে। প্রণালীতে থাকা অবশিষ্ট সব সামুদ্রিক মাইন ইরানকে দ্রুত নিষ্ক্রিয় বা অপসারণ করতে হবে। হরমুজ প্রণালীতে দেয়া মার্কিন নৌ অবরোধ শিগগিরই তুলে নেওয়া হবে বলেও জানান ট্রাম্প। মার্কিন শর্ত মেনে চুক্তিতে যেতে ইরানের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। সিঙ্গাপুরে এক নিরাপত্তা সম্মেলনে মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চুক্তি না হলে যে কোনো মুহূর্তে ফের যুদ্ধ শুরুর জন্য পেন্টাগন পুরোপুরি প্রস্তুত। যুক্তরাষ্ট্রে ও বিশ্বের বিভিন্ন সামরিক ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত মজুদ আছে বলেও দাবি করেন তিনি। হেগসেথ আরও বলেন, ইরানকে পরমাণু অস্ত্র পাওয়া থেকে বিরত রাখতে বদ্ধপরিকর মার্কিন প্রশাসন। এর আগে ইরান সাফ জানায়, যুক্তরাষ্ট্রের হুমকি কিংবা মৌখিক আশ্বাসে বিশ্বাসী নয় তেহরান, বরং ওয়াশিংটনের বাস্তব পদক্ষেপ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের শর্তগুলোকে একতরফা দাবি বলে প্রত্যাখ্যান করেছেন। ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্রস্তাবিত চুক্তিতে পরমাণু স্থাপনা ধ্বংসের কোনো শর্ত নেই। তবে হরমুজ প্রণালী সচল করার বিপরীতে ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ ও তেল বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। লেবাননের আরও ভেতরে প্রবেশ করতে শুরু করেছে ইসরায়েলি সেনারা। কৌশলগত গুরুত্বপূর্ণ লিতানি নদী পার হয়ে স্থল অভিযান সম্প্রসারণ করেছে দখলদার বাহিনী। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে দেশটিতে চলছে বিমান ও ড্রোন হামলা। এতে গত একদিনে আরও অন্তত 5 জন নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএনএ জানিয়েছে, টায়ার শহরের কাছের আব্বাসিয়া শহরে একটি আবাসিক ভবনে চালানো হামলায় এবং দেইর কানুন আল নাহর এলাকায় চালানো পৃথক হামলায় অনেকে প্রাণ হারান। এছাড়া বৈরুতের আকাশে ইসরায়েলি ড্রোনের আনাগোনা এবং বিভিন্ন শহরে উপর্যুপুরি বোমাবর্ষণে পুরো লেবানন জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহু লেবানন সীমান্ত পরিদর্শনকালে ঘোষণা করেছেন যে তাদের সেনারা লিতানি নদী অতিক্রম করে অগ্রবর্তী অবস্থানগুলো নিয়ন্ত্রণে নিয়েছে। বৈরুত এবং বেকা উপত্যকা সহ পুরো ফ্রন্ট জুড়ে হিজবুল্লাহকে দমন করতে এই আগ্রাসন আরও তীব্র করার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, পশ্চিম বেকা অঞ্চলের কারণ বাঁধের কাছাকাছি তাদের গতিবিধি থাকার যে দাবি ইসরায়েল করছে, মূলত গুরুত্বপূর্ণ অবকাঠামোটিতে বড় ধরনের হামলার একটি অজুহাত মাত্র।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলায় গত এক সপ্তাহে প্রতিদিন বহু শিশু হতাহত হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিমান হামলায় বিপুল সংখ্যক শিশু গুরুতর শারীরিক ক্ষতির শিকার হয়েছে। গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে এ পর্যন্ত লেবাননে অনেক মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ নাগরিক। এই চরম সংকটের মধ্যেই ওয়াশিংটনে পেন্টাগনের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের সামরিক প্রতিনিধিদের মধ্যে একটি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক ফোনালাপে যে কোনো পরবর্তী পদক্ষেপের আগে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকরের উপর সর্বোচ্চ জোর দেন। মার্কিন প্রশাসনও লেবাননের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার প্রতি তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান এবং কূটনৈতিক প্রচেষ্টাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে লেবানন সীমান্তে ইসরায়েলের এই অগ্রযাত্রা এবং লিতানি নদী পেরিয়ে যাওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। বেগুনি রঙের ফুলের সৌন্দর্যে মাতোয়ারা লিসবন। পর্তুগালের দৃষ্টিনন্দন জাকারান্ডা ফুল নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। অবরুদ্ধ গাজায় থামছেই না ইসরায়েলি আগ্রাসন। নতুন করে উপত্যকার আবাসিক ভবনে চালানো হামলায় প্রাণ গেছে শিশুসহ অন্তত 10 ফিলিস্তিনির। অন্যদিকে গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের আটক করে নির্যাতন চালানোয় বিশ্বজুড়ে নিন্দার ঝড় অব্যাহত আছে। এরই মধ্যে ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি ও যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলের ভয়াবহ বিমান ও ড্রোন হামলা। সম্প্রতি গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, তারা হামাসের ব্যাটালিয়ন কমান্ডার ইমাদ আসলিমকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এর ঠিক আগের দিনই হামাসের সামরিক শাখার নবনিযুক্ত প্রধান মোহাম্মদ ওদেহ সপরিবারে ইসরায়েলি হামলায় নিহত হন। এছাড়া খান ইউনিস ও আল তুফা এলাকায় পৃথক হামলায় আরও কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে গাজা অভিমুখে যাওয়া ত্রাণবাহী জাহাজের ফিলিস্তিনপন্থী ফরাসি মানবাধিকার কর্মীদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর নির্যাতনের ঘটনা সামনে এসেছে। ফ্লোটিলা থেকে আটক কয়েকশো অ্যাক্টিভিস্টের ওপর যৌন সহিংসতা, মারধর, তীব্র ঠান্ডার মধ্যে ফেলে রাখা এবং প্রতিনিয়ত অবমাননার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী শন নোয়েল ব্যারট ফরাসি নাগরিকদের ওপর নির্যাতনের বিষয়টি তদন্ত করতে পাবলিক প্রসিকিউটরকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মহলের উদ্বেগ সত্ত্বেও কোনো কার্যকর নিষেধাজ্ঞা না থাকায় ইসরায়েল তার আগ্রাসী নীতি জারি রেখেছে। বর্তমান বৈশ্বিক রাজনীতিতে ইরান ও লেবানন সংকটের দিকে বিশ্ববাসীর নজর থাকার পূর্ণ সুযোগ নিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। মার্কিন প্রশাসন গাজা পরিস্থিতি নিয়ে দৃশ্যত উদাসীন থাকায় এবং তথাকথিত বোর্ড অব পিস নিষ্ক্রিয় ভূমিকা পালন করায় গাজার ফিলিস্তিনিদের ভবিষ্যৎ এবং তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার চরম হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এবং বিশ্ব সম্প্রদায়ের নীরবতার সুযোগ নিয়ে গাজাকে অবরুদ্ধ করে ফেলেছে ইসরায়েল। যুদ্ধবিরতির আড়ালে প্রতিনিয়ত হামলা এবং ফিলিস্তিনিদের চিরতরে বিতাড়িত করার এই নির্মম নীতি মধ্যপ্রাচ্যের সংকটকে এক অন্ধকার ও অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর আরও 70% ভূমি দখলের ঘোষণায় দিশেহারা গাজাবাসী। হামলা জোরদারে রাতের থাকার জায়গাটুকু পরিণত হয়েছে ধ্বংসাবশেষে। যুদ্ধের 2 বছরে লাখো মানুষ সব হারিয়ে এখন উপকূলের একটি সরু অংশে ঠাসাঠাসি করে বাস করছেন। এক সময়ের জাঁকজমকপূর্ণ শহর আজ বিলীন, থাকার জন্য নেই কোনো জায়গা। দখলদারদের হামলার শিকার ভগ্নপ্রায় ভবনে কোনোভাবে দিন পার করলেও রাতের হামলায় সেটাও এখন ধ্বংসস্তূপ। আর এর মাঝেই উপত্যকার 70% দখলের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। রাতে ইসরায়েলি হামলার পর শুক্রবার সকালে গাজা সিটিতে ধ্বংসস্তূপ সরাচ্ছিলেন স্থানীয়রা। তাদেরই একজন 72 বছর বয়সী মোহাম্মদ আল সাগরা ভারাক্রান্ত মনে বলছিলেন যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর দুর্দশার কথা।
الأطفال بدهم يعيدوا. শুনেছি নেতানিয়াহু উপত্যকার 70% দখল করতে চান। গাজায় আর দখল করার মতো কিছু কি অবশিষ্ট আছে? তারপর আমরা শুনি যে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু আমরা তো কোনো যুদ্ধবিরতি দেখি না। আর কতদিন বিশ্ব এই বিষয়ে নীরব থাকবে? আমরা চাই বিশ্ব আমাদের পাশে দাঁড়াক, আমরা যেন পৃথিবীর অন্য সবার মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারি। يتعرض للضربات هذه. ইসরায়েল এরই মধ্যে গাজার আনুমানিক 64% নিয়ন্ত্রণ করছে। 2 বছরের সামরিক অভিযানে ধ্বংস হয়ে গেছে এই ছোট্ট উপকূলীয় ভূখণ্ডের বড় অংশ। লাখো মানুষ এখন উপকূলের একটি সরু অংশে ঠাসাঠাসি করে আছেন। এর মধ্যে দখলদারদের নতুন ঘোষণায় শেষ আশাটুকুও হারাতে বসেছে গাজাবাসী। নেতানিয়াহু গাজার সব মানুষকে এক জায়গায় সীমাবদ্ধ করে পুরো উপত্যকা নিজের দখলে নিতে চান। সত্যি বলতে এভাবে প্রতিদিন যা ঘটে তা সহ্য করার চেয়ে মরাই ভালো মনে হয়। প্রতিদিন আশায় থাকি আমরা আমাদের ঘরে ফিরে যেতে পারবো, কিন্তু যুদ্ধের এখনো কোনো সমাধান হয়নি। পুরো বিশ্ব এসে দেখুক, এই এলাকা দেখুক, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই, অথচ সবাই আমাদের ওপর আঘাত করছে। নেতানিয়াহু বলছেন অভিযান চলছে 2023 সালের হামাস হামলায় জড়িত শীর্ষ নেতাদের বিরুদ্ধে, কিন্তু গাজার রাস্তায় যারা আছেন তাদের কাছে কারণটা আর গুরুত্বপূর্ণ নয়। প্রতিদিন হামলা, প্রতিদিন মৃত্যু আর ক্ষুধায় ক্ষীণ হয়ে আসছে বেঁচে থাকার সম্ভাবনা। ন্যাটোর সদস্যভুক্ত দেশ রোমানিয়ায় রুশ ড্রোনের আঘাতে 2 জনই আহত হয়েছেন। এই ঘটনার জেরে রোমানিয়ায় রুশ কনসুলেট বন্ধের ঘোষণা দিয়েছে বুখারেস্ট। ইউরোপীয় কমিশনের অভিযোগ, রাশিয়ার আগ্রাসী যুদ্ধ আরও একটি গুরুতর সীমা লঙ্ঘনের দিকে এগিয়েছে। এদিকে ইউক্রেনের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি আছে দাবি করে পুতিন বলেছেন, সংঘাত এখন শেষের দিকে। 2026 সালে এসে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ক্রেমলিনের অগ্রযাত্রা প্রায় স্থবির। মার্কিন গোয়েন্দা সংস্থা ডিআইএ ও আইএসডব্লিউর তথ্য মতে গত বছরের তুলনায় এবছর প্রথম 5 মাসে রাশিয়ার ভূখণ্ড দখলের গতি নাটকীয়ভাবে কমে গেছে। উল্টো ইউক্রেনের লজিস্টিক্যাল লকডাউন কৌশলে বেশ কিছু এলাকা হাতছাড়া হয়েছে মস্কোর। প্রেসিডেন্ট জেলেনস্কির দেয়া তথ্য অনুযায়ী যুদ্ধক্ষেত্রে রাশিয়ার এই স্থবিরতার মূল কারণ তাদের ভয়াবহ সেনা কমা, যেখানে প্রতি বর্গ কিলোমিটার দখলে সেনা মৃত্যুর হার গত বছরের চেয়ে কয়েক গুণ বেশি। সামরিক ক্ষতির পাশাপাশি অর্থনৈতিক টানাপোড়েন মেটাতে এবছর রেকর্ড পরিমাণ স্বর্ণের রিজার্ভ বিক্রি করতে বাধ্য হয়েছে পুতিন প্রশাসন। সামরিক এই সংকটের মাঝেই ইউক্রেন লক্ষ্য করে রাশিয়ার ছোড়া শত শত ড্রোনের একটি গেরান 2 ড্রোন ইউক্রেনীয় প্রতিরক্ষার আঘাতে গতিপথ বদলে সীমান্ত পেরিয়ে রোমানিয়ার গালাতি শহরের একটি বহুতল ভবনের ছাদে বিস্ফোরিত হয়। 4 বছরের যুদ্ধে এই প্রথম কোনো ন্যাটো দেশের জনবহুল এলাকায় রুশ ড্রোন আঘাত আনল, যাতে বেশ কয়েকজন নাগরিক হতাহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোমানিয়া 2টি F-16 ওড়ায়, তবে যুদ্ধের নিয়ম রক্ষার্থে ইউক্রেনের আকাশ সীমায় তারা গুলি ছুড়তে পারেনি। এই ঘটনায় ক্ষুব্ধ রোমানিয়ার প্রেসিডেন্ট কৃষ্ণ সাগরের বন্দর রুশ কনসুলেট বন্ধ ও কনসালকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। ন্যাটো সীমান্তে বিস্ফোরণের পর ইউরোপ জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ন্যাটো প্রধান মার্ক রুটে ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার স্পষ্ট জানিয়েছেন, অনুচ্ছেদ 5 অনুযায়ী মিত্রদের 1 ইঞ্চি ভূখণ্ড রক্ষায় তারা প্রস্তুত। একই সময় ইউক্রেনের আকাশ সুরক্ষায় সুইডেন বেশ কিছু অত্যাধুনিক গ্রিপেন যুদ্ধবিমান অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেলেনস্কি বলেছেন, এর ফলে দূরের রুশ বিমান ও রুশ গ্লাইড বোমা ধ্বংস করা সহজ হবে। তবে একই সঙ্গে কিয়েভ ও ইউক্রেনীয় স্থাপনা রক্ষায় মার্কিন অংশীদারদের কাছে জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট মিসাইলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। তবে এই আন্তর্জাতিক চাপ বা জেলেনস্কির সামরিক তোড়জোড়কে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে কাজাখস্তানের সংবাদ সম্মেলনে পুতিন দাবি করেন, যুদ্ধক্ষেত্রের অগ্রগতি অনুযায়ী এই যুদ্ধ এখন শেষের দিকে। একই সঙ্গে তিনি বাল্টিক দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়ার বহি অঞ্চল কালিনিনগ্রাদে ন্যাটোর কোনো হামলার চেষ্টা বা লাটভিয়া থেকে ইউক্রেনীয় ড্রোন ওড়ানোর মতো যে কোনো সরাসরি সামরিক হুমকিদাতাকে মস্কো মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।